আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার আলোচনা গুজব, জানালেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। এনসিপি যাই বলুক, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে। গণতন্ত্র মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বললেন তারেক রহমান। স্বৈরাচারের পুনরুত্থান প্রতিহতের আহ্বান। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্প একনেকে অনুমোদন, অনশন ভেঙে ছাত্রছাত্রীদের উল্লাস। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যেই শেষ হবে আশা প্রসিকিউশনে। 4 জনের সাক্ষ্য নিল ট্রাইব্যুনাল। এবং যুদ্ধ বন্ধের শর্তে ইউক্রেনে আরও এলাকার দখল চান পুতিন। শান্তি চাইলে রাশিয়ার সাথে জেলেনস্কিকে সমঝোতা করার আহ্বান ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার আলোচনাকে অনেকটা গুজব বলেই জানালেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিদেশের মিশন থেকে ছবি সরানোর সাথে নির্বাচনে কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। বলেন, এনসিপি যতই দাবি করুক, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। প্রধান উপদেষ্টা লন্ডনে সরকার বেচে দিয়েছেন বলে হাসনাত আবদুল্লার বক্তব্যকে রাজনৈতিক বলে মনে করেন রেজওয়ানা হাসান। তিনি জানান, প্রশাসনের যোগ সাজশে সিলেটের পর্যটন কেন্দ্র থেকে পাথর লুট হয়েছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে? ওই দিনই সরকার লন্ডনে বেচে দিয়ে আসছে। সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই দিনই সরকারটা লন্ডনে বেচে দিয়ে আসছে। হাসনাত আবদুল্লার এমন বক্তব্যের পর অন্তর্বর্তী সরকারের সাথে এনসিপির সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ওই বক্তব্যকে রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বলেই মনে করছেন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। অবাধ বাক স্বাধীনতার সময় আছি তো আমরা, যার যেরকম মন চায় সে সেরকম বলছে। তার রাজনৈতিক অবস্থানে কোনো একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে, সুটেবল না হলে সে আরেক রকম বলছে। এটা তো আমাদের পক্ষ থেকে ব্যাখ্যা আসার কোনো প্রয়োজন নাই। রাজনৈতিক দলগুলো তাদের কথা বলবে, তাদের মতামত দেবে, তাদের পারসেপশন দেবে। এটা তো সরকারের সবকিছুতে মতামত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এনসিপির নাম এনসিপি, এটাকে কিংস পার্টি হিসেবে কে স্বীকৃতি দিচ্ছে? তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হয়তো কিংস পার্টি ডাকছে, কিন্তু আমাদের এখানে আমরা যারা উপদেষ্টা পরিষদে আছি তাদের সাথে এই পার্টির আসলে কোনো রকমেরই কোনো সম্পর্ক নেই। কখনো কখনো আমরা শুনি যে আমরা বড় রাজনৈতিক একটা দলের কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা কিংস পার্টির কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা ইসলামী পার্টির কথা শুনেই সব কিছু করে ফেলতেছি। যে যার রাজনৈতিক অবস্থান থেকেই কথা বলে। বিদেশে বাংলাদেশ মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশের পর আলোচনা শুরু হয়েছে রাষ্ট্রপতিকেও সরিয়ে দেয়া হচ্ছে কিনা। অবশ্য এমন আলোচনাকে অনেকটা গুজব বলছেন পরিবেশ উপদেষ্টা। জানান, এর সাথে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নেই। আপনার রাষ্ট্রপতি এখন যিনি আছেন থাকবেন না, প্রধান বিচারপতি আসছেন, এরকম একটা বিষয়। এইরকম আলোচনার কি শেষ আছে? আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এটা এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো, আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে। হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা একেবারে স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। এটাই হচ্ছে সরকারের অবস্থান। সেইগুলো হচ্ছে ঐক্যমত কমিশন এগুলো নিয়ে ডিল করছে। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ঐক্যমত কমিশন যদি যে সিদ্ধান্ত দেবে তার মধ্যে পিআর বা আসন ভিত্তিক, সেটা যদি সরকার না মানে বা সরকার সেই অনুযায়ী কাজ করবে কিনা? না, ঐক্যমত কমিশন তো বলেনি যে তার সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। সেটা দেখিয়ে দিচ্ছে যে কোন কোন সিদ্ধান্ত ঐক্যমত হচ্ছে, কোন কোন সিদ্ধান্তে ধরেন 1/3
রাজনৈতিক দল একদিকে, 2/3 একদিকে, বা 2/3 একদিকে, 1/3 আরেকদিকে, এরকম তো বলা হচ্ছে। ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত, যেখানে ঐক্যমত নাই সেখানে এর মধ্যে আবার ঐক্যমত হয়ে যাবে কিনা সেগুলো তো আমরা বলতে পারি না। পরিবেশ উপদেষ্টা জানান, সাদা পাথর ও জাফলং থেকে পাথর লুটপাটে তার মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না। সব দলের নেতাকর্মী এক হয়ে প্রশাসনের যোগসাজশে হরিলুট করেছে। পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়েন না, কারণ আমি ওই কাজটা করেছি। এবং এখন দেখা যাচ্ছে তারা মামলা করছে, কিন্তু সেখানে আদৌ যারা দোষী তারা কতটুকুন তালিকাভুক্ত সেটা আমাদেরকে দেখতে হবে। একটা কথা একটু বলতে হবে, সেটা হলো যখন আমরা ওইখানে 2 উপদেষ্টা গেলাম, আমরা আক্রান্ত হলাম, তারপরে আমরা চলে আসলাম, তারপরে কিন্তু 3 দিন ব্যাপী ব্যাপক অভিযান হলো। সব স্টোন ক্রাশার মেশিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। পরে তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমরা এটা করেছি। আপনি আমাকে বলেন তো, আপনি গত 10-20 বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। আচ্ছা, কোন মন্ত্রীদেরকে আক্রান্ত হতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে হবে। আগামী বছর জানুয়ারিতে তিস্তা প্রকল্পের কাজ চায়না শুরু করবে বলেও জানান পানি সম্পদ উপদেষ্টা। 1 জানুয়ারি 2026 থেকে শুরু হবে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। দেশের মালিকানার দাবিদার দেশের নাগরিক এই সত্য প্রতিষ্ঠিত করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নের সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ভোটের অধিকার রক্ষার মাধ্যমে মানুষের বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান বলেন, শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে। সবার কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হতে হবে। মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তারেক রহমান। তিনি বলেন, বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। চরমপন্থা মৌলবাদ অভয়ারণ্য যেন হতে না পারে, সেটি হতে হবে মূল লক্ষ্য। দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ। এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের আমাদের সকলের কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক। আসন্ন নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে এখনো দলে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে নির্বাচন কমিশনের সিইসির সাথে বৈঠক শেষে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় নেই বিএনপির। যেসব প্রবাসীর এনআইডি, ই পাসপোর্ট বা এমআরপি আছে তাদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। নির্বাচনী আচরণবিধি ও সীমানা বৃদ্ধির ব্যাপারে কোন পথ অবলম্বন করছে ইসি, সে ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। যারা বলতেছে যে ফেব্রুয়ারিতে হবে না, সবাই রাজনীতি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। আমরা তো যতটুকু জানি যে প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে কোন ক্ষমতার বলে উনি বললেন, এটা এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডে দৃশ্যমান বিচার না করে কোনো নির্বাচন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জামাত ইসলামী। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক সেমিনারে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে সেগুলো দ্রুত আইনে রূপান্তর করতে হবে।
একটি দল এখনই ক্ষমতায় চলে গেছে এমন কথাবার্তা বলছে মন্তব্য করে তিনি প্রশ্ন তোলেন, কারা তাদের ক্ষমতায় যাবার গ্যারান্টি দিয়েছে? এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, কালো টাকা, পেশি শক্তি, ভোট ডাকাতি যারা করতে পারবেন না তারা পিআর চায় না। সব সংস্কার প্রস্তাব আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে সামনে মহাবিপর্যয় অপেক্ষা করছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এছাড়া রংপুরে টেকসই কৃষি উন্নয়নে প্রযুক্তির সম্প্রসারণ সহ ৯,৩৬১ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, নির্বাচিত সরকার আসার আগে আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার। শারফুল আলমের রিপোর্ট। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধের পর শনিবার থেকে গণ অনশন করছিলেন শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা জানিয়ে অস্থায়ী একাডেমিক ভবনের সামনে প্রতীকী অনশন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। অবশেষে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকারের 13তম একনেক সভায় 519 কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের একটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তবে অনুমতি পেলেও চলন বিলের একাংশে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস নির্মাণে পরিবেশের ছাড়পত্র নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজন। ভূমি মন্ত্রণালয় থেকে প্রথমত এটা অকৃষি জমি হিসাবে, আসলে চারণ ভূমি ছিল, সেটাকে অকৃষি জমিতে পরিবর্তন করে সেটার অনুমোদন 2018 সালেই দেওয়া হয়েছিল। অন্যান্য যেসব ছাড়পত্র কাগজে কলমে সবই আছে, এই ধরনের প্রকল্প ছাড়পত্রের জন্য পরিবেশ মন্ত্রণালয়ে যায়। তো এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ে ছাড়পত্রের দরকার হবে। এছাড়াও সারা দেশে উপজেলা পর্যায়ে 2,855 কোটি টাকা খরচে 1000 আসনের মিনি স্টেডিয়াম সহ মোট 11টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় একনেক সভায়। প্রস্তাবিত সংশোধিত প্রকল্পে কয়েক দফায় বাজেট বরাদ্দ নিয়ে দুর্নীতি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান পরিকল্পনা উপদেষ্টা। এই তো শেষ না, প্রকল্পগুলো দরপত্র যখন দেওয়া হয় তখন তো অনেক যাচাই বাছাই আরো করা হয়। এই প্রকল্পগুলো যে ব্যয় নির্ধারণ করা হলো, গণপূর্ত মন্ত্রণালয়ের একটা রেট আছে, শিডিউল আছে। আজকে আমরা সেই শিডিউল নিয়ে আলাপ করেছি। সবকিছুর মূল্য বৃদ্ধি হয়, বিনিময়, টাকার বিনিময়ের অবমূল্যায়ন হয়। এই শিডিউলগুলোর অনেকে সন্দেহ করতে পারে এই শিডিউলগুলোই কি বাড়িয়ে দেখানো হয় কিনা। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদনের খবরে শিক্ষার্থীরা অনশন ভেঙে আনন্দ উল্লাস করেন। এ সময় তাদের বিজয় স্লোগানে বিমর্ষ ক্যাম্পাস মুহূর্তের মধ্যে মুখরিত হয়ে ওঠে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ 19 বছর পর আবার যাত্রা শুরু করলো বাংলাদেশ টেলিভিশনের আলোচিত অনুষ্ঠান নতুন করে। রামপুরায় বিটিভি ভবনে 2025 সালের জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। তিনি বলেন, এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমানের সময়ে শুরু হয়েছিল। রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু কিশোরদের সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এটি আবার শুরু করেছে সরকার। আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। দেশকে 19 অঞ্চলে ভাগ করে বাছাই পর্ব শেষে বিজয়ীরা অংশ নেবেন মূল প্রতিযোগিতায়। একক ও দলীয় অভিনয়, নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলা এমন নানা বিষয়ে হবে প্রতিযোগিতা। 6 থেকে 10 বছর বয়সীরা ক শাখা আর 11 থেকে 15 বছর বয়সীরা খ শাখায় অংশ নিতে পারবেন। দলের ঊর্ধ্বে গিয়ে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তারা দেশকে, দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবেন এবং আমাদের এই যে কিশোর তরুণ আছে এবং এদের যারা একটা অংশ হয়তো অভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা আসলে দেশকে করার জন্য, নিজেকে বিকশিত করার জন্য, নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য অংশ নেবেন এবং আশা করি আয়োজনটা সুন্দরভাবে শেষ হবে।
জুলাই গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করার ব্যাপারে আশাবাদী প্রসিকিউশন। এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের উপস্থিতিতে আজ চতুর্থ দিনে সাক্ষ্য দেন 4 জন। 81 জন সাক্ষীর মধ্যে 4 দিনে 9 জনের সাক্ষ্য নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রাষ্ট্রপক্ষের সাক্ষী নাঈম শিকদার জবানবন্দিতে জানান, শরীরে বিভিন্ন জায়গায় এখনো 5 শতাধিক স্প্রিন্টার নিয়ে তিনি ধুঁকছেন। আরেক সাক্ষী আব্দুস সামাদ তার মাথার পেছনে গুলি লাগা এবং চিকিৎসা অবহেলার বর্ণনা তুলে ধরেন জবানবন্দিতে। অন্যদিকে যাত্রাবাড়ী, গাজীপুরের কোনাবাড়ি, মোহাম্মদপুর ও রামপুরা এলাকার 4টি মামলায় গ্রেপ্তার থাকা 15 আসামিকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরবর্তী শুনানির জন্য রামপুরার মামলায় 25 আগস্ট এবং বাকি 3 মামলায় 15 অক্টোবর দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনাল 1। আমরা এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষীকে উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুব আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে করা মামলা বাতিল ও জামিন আবেদন শুনানি পিছিয়ে অক্টোবরে অনুষ্ঠিত হবে। সকালে বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চে খায়রুল হকের আইনজীবী সময় চান। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই, তবে শুনানির তারিখ একটু পরে হলে ভালো হয়। আদালত শুনানির জন্য অবকাশকালীন ছুটির পর দিন ধার্য করেন। গত 7 আগস্ট খায়রুল হক জামিন ও মামলা বাতিলের আবেদন করেন। 11 আগস্ট এটি শুনানির জন্য হাইকোর্টে ওঠে। ওই দিন শুনানির সময় রাষ্ট্রপক্ষ সময় চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। গত 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলার বাইরে তার বিরুদ্ধে আরও 3টি মামলা রয়েছে। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর থেকে আটক রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে বলা হয়, পুলিশের ওই কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দায়ের করা মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির 173A ধারা মোতাবেক অতি দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ডাকসু নির্বাচনে পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবে ইসলামী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম এই ঘোষণা দেন। ইয়াসির আরাফাত ভিপি ও খায়রুল আহসান মার্জানকে জিএস পদে প্রার্থী হিসেবে ঘোষণা করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি। এদিকে আজ মনোনয়নপত্র বিতরণের 6ষ্ঠ দিনও বেশ কয়েকজন শিক্ষার্থী ফর্ম সংগ্রহ ও জমা দিয়েছেন। কাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল সহ মনোনয়ন ফর্ম নেবেন বলে জানা গেছে। যুদ্ধবন্ধের শর্তে ইউক্রেনের আরও এলাকার দখল চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া একটি বিশাল শক্তি উল্লেখ করে ইউক্রেনকে মস্কোর সাথে সমঝোতা করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন তাদের খনিজ সমৃদ্ধ শিল্পাঞ্চল দোনেস্ক ছেড়ে দিলেই রাশিয়া অধিকাংশ ফ্রন্ট লাইনে যুদ্ধ বন্ধ করতে রাজি আছে বলে প্রস্তাব দিয়েছে পুতিন। তবে ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদের উপর যুক্তরাষ্ট্র রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ চালাচ্ছে রাশিয়া। গেল 3 বছরে লুহানস্ক, খার্কিভ সহ ইউক্রেনের 1/5 এলাকা এবং দোনেস্ক প্রদেশের প্রায় 3/4 এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতে দুপক্ষের হাজার হাজার মানুষ নিহত এবং আহত হয়েছেন। প্রাণঘাতী এই যুদ্ধ আরও উস্কে দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নেন।
এজন্য বেশ কয়েকবার পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় সবশেষ শুক্রবার আলাস্কায় সরাসরি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। এতে পুতিন তার অবস্থানে অনড় থাকায় যুদ্ধ বন্ধে তাকে রাজি করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। উল্টো রাশিয়ার দেয়া প্রস্তাবে ইউক্রেনকে রাজি হতে বলেছেন ট্রাম্প। পুতিন যুদ্ধবিরতি মানতে রাজি আছেন যদি কিয়েভ পুরো দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দেয়। এখন ইউক্রেনকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ রাশিয়া একটি বিশাল শক্তি আর ইউক্রেন তা নয়। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সামনে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার অগ্রগতি তুলে ধরেন পুতিন। আমার আলাস্কা সফর খুবই সময়োপযোগী ও সফল। ইউক্রেনের সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা করেছি। কিয়েভের সাথে শত্রুতার অবসান প্রয়োজন, আর আমরাও সেটিই চাই। তবে রাশিয়ার প্রস্তাব বারবারই প্রত্যাখ্যান করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ থামাতে আগে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান তিনি। সাংবিধানিক সংশোধন ছাড়া ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে পারবে না। দোনেৎস্কের স্লোভিনিয়াস্ক ও ক্রামারতস্ক শহরগুলো রাশিয়ার দখল ঠেকানোর মূল ভূখণ্ড। চলমান শান্তি আলোচনার উদ্যোগে খুব একটা আশাবাদী নন ইউক্রেনের সেনারাও। ট্রাম্প পুতিনের বৈঠকের ফল নিয়ে শঙ্কাও জানান তারা। শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে আমরা সন্দিহান। আমরা শুধু এইটুকু বুঝি, আমাদেরও বেঁচে থাকতে লড়াই করতে হবে। রাশিয়া শুধু শক্তি দেখায়, এসব আলোচনায় কোনো লাভ নেই। তাল গাছটা রাশিয়াই চায়। নতুন করে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা মূলত নির্ভর করছে কিয়েভের আত্মসমর্পণের উপর, যেখানে ইউক্রেনের কাছ থেকে দখল করা এলাকায় পূর্ণ মাত্রায় নিয়ন্ত্রণ নিতে চায় রাশিয়া, আর মধ্যস্থতা করে মাঝখানে অর্থনৈতিকভাবে লাভবান হবে আমেরিকা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। বগুড়ার এক সময়কার দৃষ্টিনন্দন পার্কটির এখন বেহাল দশা। বগুড়া রংপুর মহাসড়কের ফুলতলায় প্রায় ৭.৫ একর আয়তনের পার্কটি এখন গরু ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে। তবে খুব শিগগিরই পার্কটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। বগুড়া থেকে আজিজুল হাকিমের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। অযত্ন, অবহেলা আর কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রাণহীন হয়ে পড়েছে বগুড়ার এক সময়ের দৃষ্টিনন্দন পার্কটি। এই পার্কটিতে একসময় নিয়মিত আসতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে কারণে এটি স্থানীয়দের কাছে তারেক রহমান পার্ক নামে পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে কচুরিপানা, নোংরা পানিতে সৌন্দর্য হারিয়েছে পার্কের লেকও। নোংরা, আবর্জনা আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পার্কে আসা বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ। লাইটের খুঁটি ও বাল্বগুলো চুরি হয়ে গেছে অনেক আগেই, পরিণত হয়েছে গরু ছাগলের চারণভূমিতে। ভালোই ছিল, এই আপনার আওয়ামী লীগ সরকার আসার পরে থেকে জিনিসটা আসলে লোকজনেরও নাই। আর দ্বিতীয়ত আবর্জনা, ময়লা টয়লা ফেলে একেবারে নোংরা করে ফেলছে। কারণ আগে পার্কের যে পরিবেশটা ছিল সেখান থেকে এই পার্কের পরিবেশটা অনেক দূর সরে গেছে। এখানে মানুষ স্বাভাবিকভাবে যে আসা, এসে একটু বিনোদন করবে, একটু চলাফেরা করবে, সেই পরিবেশটা নাই। এখানে আমরা তো প্রায়ই যাই, যদি একটু ময়লা টয়লা কম থাকতো এবং বসার জায়গাটা থাকতো তাহলে একটু ভালো হতো, একটু বিশ্রাম করা যেত। যদি দোলনা থাকতো, বাচ্চাদের খেলার জায়গা থাকতো তাহলেও ভালো লাগতো দেখতে। এদিকে বিএনপির নেতৃবৃন্দ সম্প্রতি পার্কটি পরিদর্শন করেছেন। এ সময় তারা পার্কের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন খুব শিগগিরই পার্কটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পরিকল্পনা করা ছিল যেখানে একটা অ্যাম্পি থিয়েটারের মতন একটা ছোট্ট উন্মুক্ত থিয়েটারের মতন একটা জায়গা থাকবে, যেখানে যারা শৌখিন, যারা নাটক করেন বা কবিতা আবৃত্তির অনুষ্ঠান করেন বা বক্তৃতা দেন, তাদের জন্য একটা ব্যবস্থা থাকবে, ছাউনি থাকবে, বসার জায়গা থাকবে। বগুড়া জেলা প্রশাসক জানিয়েছেন আগামী 6 মাসের মধ্যেই আধুনিক নকশা একটি নান্দনিক পার্ক হিসেবে গড়ে তোলা হবে এটিকে। সড়ক ও জনপথ বিভাগের নিয়মিত বাজেটের মধ্যে ওই জায়গাটা আসলে সংস্কার মেরামত করবে এবং পাশাপাশি শহরবাসীর যেহেতু বিনোদনের জায়গা এবং হাঁটার জায়গা তৈরি হবে, এই জন্য পৌরসভা অথবা আমাদের জেলা পরিষদের মাধ্যমে সেখানে আমরা কিছু কাজ করব। পার্কটি সংস্কারের পর আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিরাজগঞ্জের বাহিরগোলা বাজারে কাটাখালী নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ নিয়ে অনিশ্চয়তায় শহরবাসী।
মেয়াদ শেষ হওয়ায় ফেরত চলে গেছে প্রকল্পের সব টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ৪৬ লাখ টাকা জরিমানা দিয়ে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনুদ্দিন বাসী লিমিটেড। জনগুরুত্বপূর্ণ ব্রিজটির নির্মাণ কাজ শেষ না হয় দুর্ভোগে পড়েছে ২৫ গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নতুন করে সহসাই বরাদ্দ পাওয়াও অনিশ্চিত। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে সিরাজগঞ্জ শহরের বাহির গোলা বাজার এলাকায় কাটাখালী নদীর উপর এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের আগস্টে। ঠিকাদারি প্রতিষ্ঠান যশোরের মঈনুদ্দিন বাসী লিমিটেড ৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ব্রিজ বানানোর কাজে নামে। ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা থাকলেও ২০২২ সালে অর্ধেক কাজ করে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। তুলে নেয় ২ কোটি ৬৮ লাখ টাকার বিল। যথাসময়ে ঠিকাদার কাজ না করায় ফেরত চলে গেছে প্রকল্পের বাকি ৪ কোটি ৬০ লাখ টাকা, কিন্তু অসম্পূর্ণই রয়ে গেছে ব্রিজের বাকি কাজ। সিরাজগঞ্জ শহরে শহরতল থেকে প্রবেশের যে ৫টি রাস্তা আছে তার অন্যতম প্রধান রাস্তা এটি। কেউ এখান দিয়ে একটা গাড়ি, একটা রিক্সা, একটা মোটরসাইকেল, একটা সাইকেল নিয়ে পর্যন্ত যাতায়াত করতে পারে না। মানুষ একটা রুগী নিয়ে যেতে পারে না হসপিটালে। দিয়ে সড়কটা থাকে তাহলে হইলে খুবই সুবিধা হবে এবং আশেপাশের এলাকাগুলা মানে যানজট মুক্ত হবে। সরকারের কাছে আমাদের দাবি এই ব্রিজ আমাদের দ্রুত গতিতে সম্পূর্ণ করে দিতে হবে, এটাই আমাদের একমাত্র চাওয়া। নির্মাণ কাজ বন্ধ থাকায় দুশ্চিন্তায় সিরাজগঞ্জ জেলা স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির এই নেতা। ব্রিজের নির্মাণ কাজ শেষ করতে না পারায় ৪৬ লাখ টাকা জরিমানা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নতুন বরাদ্দ কবে হবে তা অনিশ্চিত বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে। আমরা এই কাজটা যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে আমরা কাজটা দ্রুত সময়ের মধ্যে কাটাখালী ব্রিজের নির্মাণ কাজ শেষ করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের, নইলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ২৫ গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে ইউটিউব দেখে মুরগির খামার করে সফলতা পেয়েছেন ফরিদপুরের ৩ বন্ধু শাহিন, বকুল ও মিরাজুল। ৩ লাখ টাকায় শুরু করা খামার থেকে এখন প্রতি মাসে আয় ১ থেকে ১.৫ লাখ টাকা। তাদের খামারে উৎপাদিত মুরগির বাচ্চা ও মুরগি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ৩ তরুণের এমন সাফল্য দেখে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয়রা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ইউটিউবের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের বাসিন্দা শাহিন, বকুল ও মিরাজুল। উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে নানা ব্যবসা করলেও সুফল পাচ্ছিলেন না। পরে ইউটিউব দেখে মুরগির খামার করার সিদ্ধান্ত নেন তারা। ২০২০ সালে ৩ বন্ধু তাদের ৩ লাখ টাকা পুঁজি নিয়ে বাড়ির আঙিনায় শুরু করেন মুরগি পালন। করোনা মহামারীর সময়ে লোকসানে মুরগি বিক্রি করলেও পরে কঠোর পরিশ্রমে ঘুরতে শুরু করে তাদের ভাগ্যের চাকা। আমরা ৩ বন্ধু মিলে ৩ লাখ টাকা দিয়ে একটি খামার তৈরি করি, সেখান থেকে প্রতি মাসে ১ থেকে ১.৫ লাখ টাকা লাভ করি। এতে আমাদের উৎপাদন খরচটা অনেক কম হচ্ছে, পাশাপাশি আমাদের মুরগিগুলো প্রতিদিন অনেক ডিম দিচ্ছে। এই ডিমগুলো আমরা হাসাইতে পাঠাচ্ছি, দূর দূরান্ত থেকে ব্যাপারী এসে আমাদের কাছ থেকে নিয়ে যায়, এতে আমাদের লাভবান ভালো হয়। ৩ তরুণের সাফল্যে অনুপ্রাণিত হয়ে স্থানীয়রাও আগ্রহী হয়ে উঠছেন মুরগির খামার গড়ে তুলতে। ৫ বছর যাবৎ বিরাট লসের মধ্যে ছিলাম, তাই আমি তো সব পরামর্শ ভালো বুঝি নাই। তখন এখন আমার বাচ্চা ওরা ৩ বন্ধু মিলে করে, ওর সাথে করে দিয়ে একটু লাভবান হওয়া যায় কিনা। সরকার যদি আমাদের এই মুরগির খামারের উপর প্রশিক্ষণ দিত, ঋণ দিত, তাহলে আমরা এই খামার করে লাভবান হতে পারতাম। নতুন উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। ফরিদপুরে যারা তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে, তারা যদি মুরগি পালার আগ্রহ প্রকাশ করে বা যারা আগ্রহ প্রকাশ করতেছে, আমরা তাদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান, চিকিৎসা বা প্রশিক্ষণের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে আলাপ করি বা তাদের সহযোগিতা করি। তরুণদের এই সাফল্যের গল্প গ্রামীণ অর্থনীতিতে দিচ্ছে নতুন সম্ভাবনার ইঙ্গিত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
নতুন আরোপিত শুল্ক নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। 25 থেকে 29 আগস্ট পর্যন্ত মার্কিন প্রতিনিধিদের নয়াদিল্লি সফরের কথা ছিল। নতুন তারিখ নির্ধারণ হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনার কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। আগামী 27 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে 6ষ্ঠ দফা বৈঠক হওয়ার জন্য সবকিছুই ঠিক করা ছিল। তবে হঠাৎ করে এই বৈঠক বাতিল হওয়া নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় ভারত সরকার। ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 160 মাইল বা 260 কিলোমিটার এবং তা আরও শক্তি সঞ্চয় করে ঝড়টি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানিয়েছেন, ঝড়টি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। হ্যারিকেন অ্যারিন বর্তমানে ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এই সপ্তাহে এটি লিওয়ার দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক দিয়ে অতিক্রম করবে। রেপ কারেন্ট হচ্ছে সমুদ্র সৈকতের কাছাকাছি অঞ্চলে সৃষ্ট শক্তিশালী সংকীর্ণ স্রোত, যা তীর থেকে দূর সমুদ্রে প্রবাহিত হয়। এবারে খেলার খবর। টপ অ্যান্ড টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে পার্থ স্কচার্সের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ এ দল। মাত্র 124 রানের টার্গেটে নেমে 5 উইকেটে 126 রান তুলে 12 বল হাতে রেখে জয় পায় স্কচার্স। 36 রানে 2 উইকেট হারালেও ছোট ছোট জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যায় জোয়েল কার্টিস। 34 বলে 44 রানে অপরাজিত থাকেন তিনি। 28 বলে 31 রান করেন টিয়েগো উইলি। বাংলাদেশের বোলারদের মধ্যে নাইম ও রকিবুল হাসান দুটি করে উইকেট তুলে নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। এতে সিরিজের 3 ম্যাচে দ্বিতীয়বার পরাজিত হল বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ এ দল। আফিফ হোসেনের অপরাজিত 42 রানে 9 উইকেটে 123 রানের পুঁজি পায় নুরুল হাসান সোহানের দল। পার্থ স্কচার্সের বোলার ব্রাইস জ্যাকসন 3টি এবং অ্যালবার্ট 2টি করে উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে ধস নামান। 2024 সালে টি-20 বিশ্বকাপে আম্পায়ারিং করার স্বপ্ন ছিল সাথীরা জাকির জেসির। সুযোগ না পেয়ে মন খারাপ করেছিলেন বাংলাদেশে এই আম্পায়ার। এবার সুযোগ পেলেন ওয়ানডেতে বিশ্বকাপে আম্পায়ারিংয়ের। বাংলাদেশের সাবেক এই নারী ক্রিকেটার সম্প্রতি আম্পায়ারিংয়ে দারুণ বিচক্ষণতা ও দক্ষতা দেখাচ্ছেন। সাফল্যের ধারাবাহিকতা এবার ধরা দিল নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ, যা শুরু হবে সেপ্টেম্বরে। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বিকেলে খিলক্ষেতে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে গিয়ে এমন অভিযোগ তুলে তিনি বলেন, তার প্রতি মানুষের যে আশা ছিল তা তিনি পূরণ করতে পারেননি। এ সময় আয়োজকরা বলেন, এই ধরনের টুর্নামেন্ট তরুণদের মাদক থেকে দূরে সরাতে পারে। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। নির্ধারিত সময়ের আগেই রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিপূর্ণ। তরুণ থেকে বৃদ্ধ ফুটবল জোয়ারে ভাসার অপেক্ষায়। স্লোগানে স্লোগানে নিজ দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা দর্শক সমর্থকদের। একদিকে হাতিরঝিল থানা, অন্যদিকে তেজগাঁও। এ উৎসবে সামিল হয়ে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক বলেন, গত 17 বছরে স্বৈরাচারী কায়দায় যেভাবে ক্রীড়াঙ্গন চলেছে, বর্তমান ক্রীড়া উপদেষ্টাও সেই একই কাজ করছেন। বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্রীড়া উপদেষ্টা, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার সেই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করতে পারেন না। এবং তিনি গত 17 বছর আমরা স্বৈরাচারকে দেখেছি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিভাবে স্বৈরাচারী কায়দায় স্বেচ্ছাচারিতার মাধ্যমে তারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ডমিনেট করার চেষ্টা করেছে। ঠিক একইভাবে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে আমাদের ক্রীড়া উপদেষ্টার প্রতি আমাদের বাংলাদেশের মানুষের ক্রীড়াঙ্গনের ক্রীড়া সংগঠকদের যে আশা, যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আশা আমাদের এই ক্রীড়া উপদেষ্টা পূরণ করতে পারেনি। এ সময় তিনি প্রশ্ন তোলেন, একজন সরকারের লোক হয়ে ক্রীড়া উপদেষ্টা কিভাবে নিজের পছন্দ মতো অ্যাডহক কমিটি তৈরি করতে পারেন? ওই স্বৈরাচারের মতোই স্বেচ্ছাচারিতার মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন, ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশের যে জেলা ক্রীড়া সংস্থাগুলো রয়েছে,
আমাদের যে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো রয়েছে সেখানে তিনি তার মন মতো করে তার যেসব নিজস্ব লোকজন আছে ক্রীড়াঙ্গনের লোকজন বাদ দিয়ে তার মতো করে সেই অ্যাডহক কমিটিগুলি করেছে, যেটি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠেছে যে তিনি সরকারিভাবে এই ধরনের কোন কর্মকাণ্ডে সরাসরি হস্তক্ষেপ করতে পারেন কিনা। আয়োজকরা বলছেন গত 10 জানুয়ারি থেকে চলমান এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা বহু তরুণকে খেলায় সম্পৃক্ত করতে পেরেছেন। এটা আমিনুল সাহেবের মাধ্যমে আজকে সারা ঢাকা শহরে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু এই আপনারা দেখেন মাদক ছড়িয়ে গেছে বাংলাদেশে। গত 15 বছর খেলাধুলার মধ্যে কোনো মানই ছিল না, আপনি কোনো ফুটবলের মাঠ নাই, কিছু নেই। কিন্তু আজকে এই 5-6 মাস ধরে আমরা এই জিয়ান্ত থানা ফুটবল টুর্নামেন্টটা শুরু করেছি। আমাদের ফুটবল হয়ে গেছে ঢাকা কেন্দ্রিক, সো যার কারণে অনেক প্লেয়ার উঠে আসে না। যদি আমরা তৃণমূলে যেতে পারতাম, জেলা লিগগুলা থানা লিগগুলা যদি রেগুলার হতো তাহলে গ্রামে গঞ্জ থেকে প্লেয়ার উঠে আসতো, যেটা আমাদের ফুটবল ফেডারেশনের দায়িত্ব। জেলা লিগগুলো রীতিমতো করা, ঢাকার মধ্যে 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, 2nd লিগ, প্রিমিয়ার লিগ এগুলো ধারাবাহিকভাবে আয়োজন করা। শুধু প্রিমিয়ার লিগ নিয়ে পড়ে থাকলে ফুটবল উন্নয়ন সম্ভব নয়। সেমিফাইনালে টাই ব্রেকারে তেজগাঁওকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে হাতিরঝিল থানা। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। একটি ঘোষণা। এটিএন বাংলা নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরপি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার আলোচনা গুজব, জানালেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। এনসিপি যাই বলুক, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে। গণতন্ত্র মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বললেন তারেক রহমান। স্বৈরাচারের পুনরুত্থান প্রতিহতের আহ্বান। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্প একনেকে অনুমোদন, অনশন ভেঙে ছাত্রছাত্রীদের উল্লাস। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যেই শেষ হবে আশা প্রসিকিউশনের। 4 জনের সাক্ষ্য নিল ট্রাইব্যুনাল। এবং যুদ্ধ বন্ধের শর্তে ইউক্রেনে আরও এলাকার দখল চান পুতিন। শান্তি চাইলে রাশিয়ার সাথে জেলেনস্কিকে সমঝোতা করার আহ্বান ট্রাম্পের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/8 বাংলা নিউজ।